বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে আমার NSTVর নিয়মিত উপস্থাপক এই যে হাফেজ রিফাত আহমেদ। আজ আমাদের যে বিশেষ অনুষ্ঠান, আমি মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আমার কৃত 265 দিনের যে মুক্তিযুদ্ধ বনগাঁ বেনাপোলের, তার উপরেই সংক্ষিপ্ত অনুষ্ঠান 5 মিনিটের। এরপরেই ডেইলি ভিউজ। আমার হাতের বাম দিকের আমার 1971 সালের রণাঙ্গনের যে মুক্তিযুদ্ধ করেছি, ভারতীয় নিবন্ধন সনদ এবং বাংলাদেশের প্রত্যাগত সনদ। আমার ডান দিকে ছবিটি 2001 সালে আমি যখন গণতন্ত্র গবেষণার জন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, তখন এই ছবিটি টুইন টাওয়ারের 110 তলার উপর হতে আমেরিকান একজন জার্নালিস্ট ছবিটি টেক করেন। আজ আমাকে এখানে বলতে বলা হয়েছে 1971 সালের বিজয়ের পূর্বক্ষণে, অর্থাৎ আজ মধ্যরাতের পরেই আর কি 1971 সালের এইরকমই দিনে আমরা সেই তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 7ই মার্চ 1971 বঙ্গবন্ধুর সেই ভাষণের মধ্যেই যে কথাটা ছিল, প্রথমে তো শুরুতেই আসসালামু আলাইকুম, এরপরে আর কি ইনশাল্লাহ এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। শেষ সেই বিজয় মিছিলের পূর্বক্ষণের যে কথাটা ছিল আর কি, সেই জয় বাংলা। তো আমি 1971 সালের রণাঙ্গনে 265 দিন, অর্থাৎ 26শে মার্চ হতে আর কি 1971 সালের 15ই ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত আমি আর কি এই মুক্তিযুদ্ধটা করেছি। আমার বাবাও মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি আর কি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মরহুম হাজী মধু গোলদার, এই যে সনদটির সাথে আমার সনদও আর কি। তো এখানটাই আমাদের সেই রুটিন ওয়ার্কটাই ছিল আর কি, আমরা রাতের বেলা ভারতে ঘুমাইতাম শরণার্থী ক্যাম্পে, দিনের বেলায় আর কি বনগাঁ বেনাপোল 3 কিলোমিটার বেষ্টিত যে রণাঙ্গন, এই রণাঙ্গনেরই আমি যুদ্ধ করেছি। গাছে উঠে দেখার সময় ওই যে মোটরের গোলার শব্দে আমার বাম কানটা নষ্ট হয়, আমি ওই গাছের ডালে বেঁধেছিলাম, অতঃপর জলথেরাপির মাধ্যমে সুস্থ হই। আমি এখনো আমার এই কানটাতে শুনি না, CMH বলে দিয়েছে আর কি আমার এই কানটা শোনার জন্যে যে বিষয়টা, এইগুলো আর ঠিক হবার নয়। আর যেহেতু এখন আমার বয়সটা 64 পেরিয়ে 65-তে আর কি, তো ওই সেই গাছের থেকে নামানোর পরে জল চিকিৎসার মাধ্যমে আমি তো সুস্থ হয়ে উঠি, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দেয়। তো সেই জায়গাটাই আর কি আমি যখন হুঁশে আসি, দেখি আমার মা সহ শতাধিক মানুষজন কাঁদাকাটি করছে। আমার মা বহুবার নিষেধ করেছে, বাবারে তুই যুদ্ধের ময়দানে যাস না, তুই গেলে আর বাঁচবি না। তারপরেও শেষ পর্যন্ত মা যখন দেখলেন আমি ওই তখন কি করতাম, ওই ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার পরে যুদ্ধের ময়দানে 2-3 দিন অনেক সময় ফিরতাম না, যে গেলে মা হয়তো আর আসতে দিবে না। তারপরে একদিন মা আমাকে বললেন, যা তোরে আল্লাহর হস্তে দিয়ে দিলাম, দেশটা নিয়ে আসিস। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের ওই রিফিউজি ক্যাম্পে আমাদের যে ট্রেনিংটা দেওয়া হয়তো নিরস্ত্র কৌশলগত, তুমি রেকিতে পড়ে গেছো যুদ্ধ করতে, যে রাজাকারদের খান সেনাদের জিপ গাড়ি দেখার জন্য মোটরের ওই যে গোলা ছুটতো পাকিস্তানিরা, এইটা দেখে স্থানীয় কমান্ডার আলী কদর সাহেবের কাছে রিপোর্ট করতাম। তো এই রকমই আর কি একদিন যখন আমরা ওই রেকিতে পড়ে যাই, শেষ পর্যন্ত এটা সেপ্টেম্বর মাসের দিকে ওই পাকিস্তানিরা বাংলাদেশের যারা রাজাকার, এরাই বলে দিত খান সেনাদের যে এরা কিন্তু বাচ্চা নয়, এরা মাইনর ফ্রিডম ফাইটার। তখন আমাদেরকেও মেরে ফেলা, নিধন করা শুরু করে। তখন যখন আর কি আমরা তো প্রতিদিনই 2, 5, 10, 20 জন করে মরতে দেখেছি, আমরাও মেরেছি বা মারতেও দেখেছি আর কি। তো ওই সেখান থেকে আর কি আমরা যখন ওই ঘেরে পড়ে যাই, আমরা ওই দিন বাংলাদেশ থেকে ক্রস করে আর ইন্ডিয়াতে আসতে পারি নাই।
তখন আর কি আমাদের এই ট্রেনিংয়ে বলা হতো তোমরা এই রকমটাই পড়লে কৌশলগতভাবে তোমার সাথে কেউ আহত হয়েছে বা মারা গেছে, তখন তাকে তোমরা গ্র্যান্ড স্যালুটটা দিয়ে নিরাপদে গমন করবে। তো সেই স্যালুটটা ছিল যে বীর মুক্তিযোদ্ধার জন্য আর কি, ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন। বীর মুক্তিযোদ্ধা 1971 সালের রণাঙ্গনের, সালাম তোমাকে, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, লাল সালাম। এইভাবে স্যালুটটা দেওয়ার পরে আমরা এই যে গন্তব্যে গমন করতাম। এই রকমই করতে করতে আর কি আজ যেটা আমাদের এই রকমটা ভাবে ওই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতাম। আজকে সেই 1971 সালের মুক্তিযুদ্ধের 265তম দিবস। এর আগে তো 7 ডিসেম্বর যশোরটা স্বাধীন হয়। ওই যে 450 প্লেন আকাশ দিয়ে যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেওয়ার পরে টোটাল যশোর জেলাটা এই যে মুক্ত হয়। এরপরে তো 13ই ডিসেম্বর 7ম নৌবহর যেটা আমেরিকা পাঠাইছিল ফেরত যায়, এবং আর কি ওই যে জীবন গাছের নিচ দিয়ে 450 ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে বনগা বেনাপোল রণাঙ্গনে। ওই বাংকারও ছিল 450। ওই যে জীবন গাছের নিচ দিয়ে অর্থাৎ হাকর নদী 26 নম্বর পিলার, এই জমিটা আমার নানার, এখন আমাদের। ওই ল্যান্ড ট্যাঙ্কার যে বাঁশবাগানে থাকে এই জায়গাগুলো ওই সাদিপুর গ্রামে রণাঙ্গনে। এরপরে তো সেই 16ই ডিসেম্বর যখন চূড়ান্ত বিজয় হয়, আমরা ওই যশোর কলকাতা রোড ধরে, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে, যে কারণে 9-10 বছর বয়সে আমি রণাঙ্গনে যুদ্ধ করার এই সৌভাগ্যটা আমার হয়েছে। তখন আমরা আর কি ওই যে পেট্রাপোল বেনাপোল রোড ধরে যশোর কলকাতা রোড যেটা স্লোগান দিতে দিতে আমার গোলদাস সিটি অর্থাৎ বেনাপোল শহরে আসি। দুই ধারে ল্যান্ডমাইন বেষ্টিত থাকায় আমাদের আবার ফেরত নিয়ে যাওয়া হয়। তখন আর কি আমাদের ওই বাড়ির সামনেই একটি বট বৃক্ষের নিচে পাকিস্তানি অফিসারদের একটি বাংকার ছিল, যেটাকে স্থানীয় ভাষায় মোচ্চা বলা হয়। ওর ভিতরে ইউনিভার্সিটি পড়ুয়া 3টি মেয়ের শ্লীলতাহানির পরে খুন করা লাশ দেখতে পাই। এইটা এখনো আমি বলতে পারি না, বাড়িতে গেলেই আর কি গা ছমছম করে। তো ওখান থেকে আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আমাদের যে স্লোগানটা ছিল ভারত থেকে বাংলাদেশে আসা, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের এখনকার যে প্রোগ্রাম হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। এবারের হজ প্যাকেজ 4,79,000 টাকা। এইটা গত বছরের চেয়ে 2 লক্ষ টাকা কম হয়েছে। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে অন্তত হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। ইস্তেগফার দুয়ার অনুষ্ঠান ওই সেই ফিলিস্তিন, এখন তো যোগ হয়েছে লেবানন, ইয়ামেন, সিরিয়া। এখানটাই ওই সেই অভিশপ্ত ইহুদিদের যে নেতা বেঞ্জামিন নেতানিয়াহু, এই যে ফিলিস্তিনের 44,000 নারী শিশু সহ মানুষকে 44,000 মেরে সাফ করে দিয়েছে, 1 লক্ষের ওপর আহত। ওই সেই সিরিয়া, ইয়ামেন, লেবাননেরও প্রায় 5,000-এর অধিক মেরে ফেলেছে, 20,000-এর উপরে আহত। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আমি এই যে মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের এই যে আমি তাফসীর শুনতাম বাইতুল মুকাররমের পূর্ব গেটে বারান্দায় আর কি। তো ওই দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, দুর্বল আমলের শেষ কথা ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার কাছে সুপর্দ হওয়া, আল্লাহ তাআলার কাছেই এটা বলা বা তার কাছ থেকেই চেয়ে নেওয়া। তো ওই সেই ফিলিস্তিনিদের জন্য, ইয়ামেনিদের জন্য, সিরিয়ানদের জন্য, লেবাননীদের জন্য ইস্তেগফারের দোয়াটা করছে। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে অভিশপ্ত ইহুদিদের নেতা বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন। এই যে ফিলিস্তিনিদেরকে যারা মৃত্যুবরণ করেছে জান্নাত দান করুন, যারা অসুস্থ দূরতলায় সুস্থ করে দিন। এই যে বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় ভূমি দখল করে বসতি স্থাপন করেছে। রাব্বুল আলামিন তুমি ছাড়া
এই ফিলিস্তিনিদের দেখার আর কেউ নাই। বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন। সেই সাথে সাথে ওই ফিলিস্তিনিদের তাদের এখন বিদ্যুৎ নাই, পানি নাই, খাবার নাই, আবাসন নাই, হোটেল নাই, কিছুই নাই। তো এই জায়গাটাই তাদেরকেও রক্ষা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখনকার যে প্রোগ্রাম আমাদের নিয়মিত www.dailynewsstar.com রাষ্ট্রসংঘ নিবন্ধিত সরকারি একটি অনলাইন নিউজ পোর্টাল, যার এই যে নিউজ পেপারটা হচ্ছে দি ডেইলি নিউজ স্টার এবং ইত্তেফাক ডেইলি ভিউজ। গুমের নির্দেশদাতা শেখ হাসিনা র্যাব বিলুপ্তির সুপারিশ। অভিযোগ জমা পড়েছে 1676টি, যাচাই বাছাই হয়েছে 758টি জনের অভিযোগ। এখানে আমি খবরের যেটা ভিত্তিমূল পড়ে পেয়েছি আর কি, গুমের নির্দেশদাতা শেখ হাসিনা এখানটায় নিশ্চিত করে কিন্তু এই কাউকে এখানটায় যে কমিশন করা হয়েছে এদের কাউকে নির্দেশ করে যে অমুক বলেছেন, গুমের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা, অমুক মন্ত্রী বা যারা এখন ট্রাইব্যুনালে বিচার হচ্ছে এদের মধ্যে কেউ। তো এইটাই সবাই মিলে গণতান্ত্রিক দেশ গড়ে তুলব। তারেক রহমান। শ্রেষ্ঠ সন্তানদের শোক শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। এই যে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খোলা বাজার থেকে এলএনজি আমদানিতে সাড়া নেই। আওয়ামী লীগের চেয়ে ভালো দেশ চালাতে না পারলে জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। আসিফ নজরুল। আমি এখানে 1991 সাল থেকে যে কথাটা বলছি, যার যে দপ্তর সেই কথা বলুন, আইন উপদেষ্টা আইনের কথা বলুন, ধর্ম উপদেষ্টা ধর্মের কথা বলুন, এই যে বাণিজ্য উপদেষ্টা খাদ্যদ্রব্য আলুর দাম কমের কথা বলুন, এবং অন্য যারা আছেন আর কি রাজনৈতিক উপদেষ্টা যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি পুলিশের কথা বলুন, আইনের কথা বলুন, এবং রাজনীতিক যারা আছেন তারা রাজনীতির কথাটাই বলুন, যার কথাটা সেই বলুন। আর তা না হলে যা হবার তাই হবে। এই যেমন পরিবেশ উপদেষ্টা বলেছেন আর কি যে 53 বৎসরে রাজনীতিকদের রাজনৈতিক দলগুলোর হিসাব কৈফিয়ত নিবে। এইটা তো পুলিশও কোনো সন্ত্রাসী বা সাদাবাজের কাছে বা দেশবাসীর কাছে এইটা বলে না আর কি, কৈফিয়তটা চাইতে পারে না। 18 কোটি জনগণের একজন হিসাবে এটা আমি একজন নিউজ স্টার পত্রিকার সম্পাদক, দেশপ্রেমিক, আমি একজন ভোটার হিসাবে আমার লজ্জা। এই যে উপদেষ্টা বলেছেন আমাদের কৈফিয়ত নিবেন আর কি, উনি তো এখানটায় এনজিও ব্যবসা করেন, তার আগের পদটা ছাড়েন নাই, এখন আবার উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা অবৈতনিক নয়, সুবিধা নিচ্ছেন, এই টাকাটাও আমাদেরই টাকা আর কি। এই যারা উপদেষ্টা হয়েছেন আপনাদের অনুরোধ করব, আপনারা আমাদের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, ধর্মীয় মূল্যবোধের জন্য শুধু সার্ভিসটুকু দেন, এখান থেকে কোনো সম্মানী বা ভাতা নিবেন না। কারণ এই টাকাটা কিন্তু এই হত দরিদ্র জনগণের। আপনাদের এই টাকাটা এই যে অন্ধ এতিমখানা বা যারা হত দরিদ্র এবং বয়স্ক এইসব কেন্দ্রে আপনাদের এই সুবিধার টাকাটা এখানটাই দান করুন আপনারা। আমি কোভিডের সময় 500 প্রোগ্রাম করেছি, আমার এখান থেকে একটি টাকাও নেই নাই, দিলেও নিব না আর কি। আপনারাও যদি আপনাদের উদ্দেশ্য মহৎ হয়, ধর্মসেবা হয়, জনসেবা হয়, দেশ সেবা হয়, তাহলে আপনার টাকাগুলো যাদের প্রয়োজন তাদের কাছেই দিন। আর আপনারা যারা স্বপ্রণোদিত হয়ে এই যে এখানে উপদেষ্টা হয়েছেন, কমিশন চেয়ারম্যান হয়েছেন, আপনাদের উদ্দেশ্যেও এইটাই ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। যারা যারা নিজেই জানেন আপনি কতটুকু অযোগ্য, আপনারা এখান থেকে সরে যেয়ে যোগ্যদেরকে জায়গা করে দিন। অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন বরখাস্ত। এই জায়গাটাই অন্তর্বর্তী সরকার গণমাধ্যমে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি, করবে না। প্রেস সচিব, এই যে এখানে প্রেস সচিব, এনার নাম হইল এই শফিকুল আলম। ইনি ডেইলি স্টার সংবাদপত্রের ইনি প্রেস উইংয়ের একজন আর কি নিউজ সুপারভাইজার ছিলেন। তো এই জায়গাটাই এই এনার সচিব করা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটা বলেন ওইটা দেখে দেখে স্লিপ পড়ার জন্য, ওই বিজ্ঞপ্তিটুক পড়ার জন্য। কিন্তু এখানে শফিকুল আলম সাহেব মঞ্চে ওইটা বক্তৃতা দিচ্ছেন, আবার এখানে সাংবাদিকদের সম্পাদকদের খোঁচাও দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেন নাই। এই শফিকুল আলমেরই পরামর্শক্রমে আমার দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের 10টি অ্যাক্রিডিটেশন বাদ করেছে
এবং আমার যেটা সম্পাদক প্রকাশকের অ্যাক্রিডিটেশন কার্ড, এটাও আর কি এই যে সাংবাদিকদের তালিকায় দিয়েছেন। সংবাদপত্র, সাংবাদিক, সংবাদ মাধ্যম অপরাধ করতেই পারে, তার জন্য প্রত্যেক সাংবাদিকের ব্যক্তিগত ফাইল আছে আর কি। ফাইল ওয়ারি জবটা না করে এই যে প্রেস সচিব বলছেন, এইটাও একটা হাইপোথেটিক্যাল কথা। প্রেস সচিবের নাম আছে, উনি কোন প্রেস সচিব, কার প্রেস সচিব, যাই হোক আর কি। এইটা কইলে আমাদের এই যারা আমরা বিরুদ্ধ হয়ে গেছি সাংবাদিক, সম্পাদক, মুক্তিযোদ্ধা, আমাদেরকে বোকা ঠাউরাবেন না। এই জায়গাটায় আমি এখান থেকে বারবারই বলছি আর কি। এই যে শফিকুল আলম যেহেতু তিনি পরিচয় দিচ্ছেন একজন সাংবাদিক, তো এই জায়গাটাই আর কি সম্পাদকদের জ্ঞান দেওয়ার আপনি চেষ্টা করেন না আর কি। আর এই যে সাংবাদিক যাদেরকে আর কি এই আপনি স্বপ্রণোদিত হয়ে এই যে কার্ডগুলো বাতিল করার সুপারিশ করেছেন, কার্ড বাতিল করেছেন, যাচাই বাছাই আনতে সাংবাদিককে আর সাংবাদিক না কে প্রমাণের দায়িত্ব বাদীর। শিবজনিত রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি, আমাদের সময়টা আর নাই। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।